স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালের সঙ্গে আছি আমি মাহবুব হাসান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকায়, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সঙ্গে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত থাকবেন সিনিয়র সাংবাদিক মেহেদী হাসান পলাশ। তাকে একটু পরিচয় করিয়ে দিই। এছাড়া বিভিন্ন সময় খবর পর্যালোচনায় আরও অতিথি পর্যায়ক্রমে আমাদের সঙ্গে যুক্ত হবেন, তখন তাদেরকেও পরিচয় করিয়ে দেব। চলুন শুরুতেই কয়েকটা অনলাইন নিউজ পোর্টালের খবরের শিরোনাম দেখে নেই। প্রথম আলো, ওসমান হাদি মারা গেছেন। ওসমান হাদির মৃত্যু, প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ। শাহবাগ মোড় অবরোধ, চলছে হাদি হাদি স্লোগান। বাংলা ট্রিবিউন, হাদির মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক, প্রধান উপদেষ্টা। ওসমান হাদি মারা গেছেন, হাদির মৃত্যুতে প্রধান বিচারপতির শোক। শাহবাগে অবস্থান নিয়েছেন হাদি সমর্থকরা। BDNews24.com, হাদির জন্য শনিবার রাষ্ট্রীয় শোক। ওসমান হাদিকে বাঁচানো গেল না। হাদির মৃত্যুর খবরে উত্তাল শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিক্ষোভ। আমরা শিরোনামগুলো দেখে নিচ্ছিলাম। দেশের প্রধান সংবাদ ভিত্তিক প্রধান অনলাইন পোর্টালগুলো যে শিরোনাম করেছে সেই শিরোনামগুলো পর্যায়ে আমরা সবগুলো অনলাইনেই প্রায় আমরা দেখছিলাম যে শাহবাগ এই মুহূর্তে উত্তাল। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ এলাকা সড়ক অবরোধ করেছে। সহকর্মী নিবিড় সাহাকে একটু যুক্ত করে নিব সেখানকার পরিস্থিতিটা একটু যদি বোঝার জন্য। নিবিড় সাহা। রাত 10টার কিছু সময় আগে আমাদের কাছে খবর আসে যে সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় জুলাইয়ের অগ্রসৈনিক, পাশাপাশি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এবং এই খবর পাওয়ার পরই এই যে শাহবাগে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা একত্র হতে শুরু করে। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আমি দেখেছি এবং এখনও কিন্তু ঢাকার বিভিন্ন এলাকা থেকে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতিবাদী জনতা তারা এই শাহবাগে এসে জড়ো হয়েছেন এবং সবাই কিন্তু প্রতিবাদী কণ্ঠে স্লোগান তুলছেন। উই আর হাদি সহ হাদি হত্যার বিচার চাই এবং ভারতের যে আগ্রাসন সেই পুরো বিষয়টি নিয়ে কিন্তু তারা আসলে স্লোগান তুলছেন। এবং এই মুহূর্তে বলা যায় এক কথায় যে প্রতিবাদে ফেটে পড়েছে এই শাহবাগ। এবং এখানে যারা এসেছেন সবাই একটি কথাই বলছেন, একজন জুলাই যোদ্ধার ওপর এরকম হামলা কোনোভাবেই কাম্য নয় এবং তারা এই যে হত্যাকাণ্ডের বিচার এবং যারা জড়িত তাদেরকে তাদের উপযুক্ত শাস্তির দাবি তারা করছেন। এবং শুধু শাহবাগ চত্বরে কিন্তু শুধু আমি যদি বলি যে এক বয়সের মানুষ না, বিভিন্ন শিশু থেকে বৃদ্ধ এবং বিভিন্ন পেশা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা সবাই কিন্তু জড়ো হয়েছেন। এবং আমি যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের দেখছি, পাশাপাশি জুলাইয়ে যারা রাজপথে ছিলেন তাদেরকেও দেখছি এবং আমি অনেক গণমাধ্যম কর্মীদেরও কিন্তু দেখেছি যারা অঝরে কান্না করছেন এবং যারা এই যে হাদির সমর্থক তথা তারা কিন্তু একটি কথাই বলছেন, হাদি কিন্তু শুধুমাত্র ইনকিলাব মঞ্চ কিংবা জুলাইয়ের অগ্রসৈনিক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের এবং বাংলাদেশপন্থী একজন মানুষ এবং বাংলাদেশের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ওসমান হাদির নাম উল্লেখ থাকবে এমন কথা কিন্তু তারা বলছেন। এবং পুরো চিত্রটি যদি দেখানোর চেষ্টা করি যে এই মুহূর্তে প্রতিবাদে ফেটে পড়েছে এই শাহবাগ চত্বর এবং এখানে বেশ কয়েক জায়গায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। এবং হাদির গেল 12 তারিখ অর্থাৎ 12 ডিসেম্বর হাদির
ওপরে যে গুলির ঘটনা ঘটে এবং গুলির ঘটনায় যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছেন এখানকার বিক্ষুব্ধরা। একটু আমি কথা বলতে চাই, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে ওসমান হাদির ওপরে যে গুলির ঘটনা এবং গুলির ঘটনার পরে এই যে উনি আজকে মৃত্যুবরণ করলেন, আসলে একজন জুলাই যোদ্ধার উপরে এই ধরনের ঘটনা কাম্য কিনা? অবশ্যই কাম্য, অবশ্যই চাই ওনার যে খুনি যারা তারা তারা শাস্তির আওতায় আসুক, আইনের আওতায় আসুক। দেশের বাইরে পালে গেছে তো কি হয়েছে, তাদের ওভাবে দেশে ফিরে আনা হোক। আপনার কাছে জানতে চাই যে একজন বাংলাদেশপন্থী মানুষ এবং তরুণ রাজনীতিবিদ বলা যায়, ওই যে তার উপরে ধরনের হামলা এবং শেষমেশ সবার চেষ্টাকে তিনি বিফল করে দিয়েছিলেন, তিনি না ফেরার দেশে চলে গেলেন। আসলে এই ঘটনার পর আসলে বাংলাদেশ থেকে আসলে কি জবাব দেওয়া উচিত? এটা পুরো ব্যর্থতা বাংলাদেশ সরকারের এবং প্রধান উপদেষ্টার এবং উপদেষ্টা মণ্ডলীর। তাদের অনেক আশা ভরসা নিয়ে ছাত্র জনতা দেশে বসাইছিল, তারা সম্পূর্ণ তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ। এক কথায় বললে চলে যে ভারতীয় অধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের মৃত্যু নিশ্চিত, তাদের কেউ ভারতীয়রা বাঁচতে দেয় না। এর আমরা একটা সুষ্ঠু বিচার চাই, তাদের যে কোনো মূল্যে হোক দেশে ফিরিয়ে এনে একটা শাস্তির আওতা আনতে হবে, এটাই আমাদের দাবি। যেমনটি শুনছিলাম যে সবাই কিন্তু একটি কথাই কিন্তু আসলে বলছেন যে 12 ডিসেম্বর যে গুলির ঘটনার পর আমরা বিভিন্ন মাধ্যম থেকে জানতে পেরেছি যে শুটার ফয়সাল এবং তার যে মোটর সাইকেল চালাচ্ছিলেন যিনি, দুইজনই কিন্তু ঘটনার দিনই বাংলাদেশ থেকে ময়মনসিংহের একটি বর্ডার দিয়ে কিন্তু তারা আসলে ভারতে পালিয়ে গেছেন। এবং নিবিড় সাহা, আপনার কাছে আমরা আবারও ফিরবো হয়তো। আপনি এই কর্মসূচি কাভার করছেন, নিশ্চয়ই এখান থেকে আরো অনেক তথ্য আমাদেরকে দিতে পারবেন। আপনি যুক্ত থাকবেন আমাদের সঙ্গে। আমরা একটু অতিথিদেরকে যদি যুক্ত করে নেই। শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, তাকে একটু যুক্ত করে নেব। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক জেএসডি, শাহ ইফতেখার তারিক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং শেখ তানভীর বাড়ি হামিম, ছাত্রদল নেতা এবং শরীফ ওসমান হাদির সহযোদ্ধা এক সময়ের। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ৭১ জার্নালে। শুরুতে একটু শেখ তানভীর বাড়ি হামিম, আপনার কাছে একটু জানি, স্মৃতিচারণা যদি করতে চান সেটার সঙ্গে যদি একটু বলেন যে একজন তরুণ রাজনীতিক, তার উপরে এরকম হামলা, এটা আসলে কেউই ঠিক কি বলবো, এটা মানে এটা ভালোভাবে নেবার কিছু নেই। সারা বাংলাদেশ এই কারণেই একদিকে যেমন ক্ষুব্ধ, অন্যদিকে খুবই মর্মাহত। এই পরিস্থিতিতে শোক দিবসও পালন করেছেন, আমরা তার জন্যে শোক প্রকাশ করছি। সেই জায়গায় শেখ তানভীর বাড়ি হামিম। আসলে দেখুন, আজকে আমরা অত্যন্ত শোকাহত, তার থেকে বড় কথা আমরা বিক্ষুব্ধ। কেননা আমরা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা একসাথে রাজপথে লড়াই করেছি, এবং ওসমান হাদি কিন্তু আমার বিশ্ববিদ্যালয় জীবনেরও বড় ভাই, বিশ্ববিদ্যালয় আমাদের সিনিয়র বড় ভাই, এবং জুলাই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও একটি সম্ভাবনাময়ী বাংলাদেশ বাস্তবায়নের জন্য কিন্তু আমরা একসাথে বিভিন্ন সময় রাজপথে কাজ করেছি, বিভিন্ন টকশোতে দেখা হয়েছে, বিভিন্ন সময় আড্ডা হয়েছে। এরকম একজন তারুণ্যদীপ্ত দৃঢ়তা সম্পন্ন মানুষ যাকে নির্মম হত্যাকাণ্ডের শিকার হতে হলো। অর্থাৎ আপনারা দেখলেন যে যারা পরাজিত, যে স্বৈরাচার অথবা নির্বাসিত যারা হয়েছে, যারা দেশের বাইরে পালিয়ে গেল, তারা কিন্তু এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আমরা বারংবার বলছি যে আমাদের দেশে যে একটি পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনকে যেমন পরাজিত স্বৈরাচার তারা ভালোভাবে নেয়নি, ঠিক একইভাবে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্র কিন্তু এটিকে ভালো চোখে দেখছেন। অর্থাৎ বাংলাদেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান রয়েছে, এবং তারই একটি বহিঃপ্রকাশ এবং ফলাফল আমরা দেখতে পেলাম যে ওসমান হাদিকে অত্যন্ত নির্মমভাবে দিনের আলোকিত অবস্থায় কিন্তু হত্যাকাণ্ড ঘটানো হলো। এবং হত্যাকাণ্ড ঘটিয়ে যারা, আমরা কিন্তু সুস্পষ্টভাবে দেখলাম কারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, এবং তাদেরকে কিন্তু 1 ঘন্টার ব্যবধানেই চিহ্নিত করা গিয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, তারা কিন্তু চিহ্নিত করা সত্ত্বেও তারা খুব দ্রুত সময়ের ভিতর দেশের বাইরে চলে গেল। অর্থাৎ বাংলাদেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে এক ধরনের উদাসীনতা, সেটা কিন্তু পরিলক্ষিত হলো। একইভাবে আমরা আরো একটি বিষয় পরিলক্ষিত করলাম যে যখনই স্বরাষ্ট্র উপদেষ্টাকে বিভিন্ন সময় সাংবাদিকরা প্রশ্ন করছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে, তিনি বারংবার বলছেন আলুর দাম এত, পেঁয়াজের দাম এত, আলু কমছে, আলুর দাম কমছে, পেঁয়াজ আনা হচ্ছে। অর্থাৎ এই ধরনের এক ধরনের উদাসীনতা, এই উদাসীনতা কিন্তু আমরা যারা
ফ্যাসিবাদ বিরোধী শক্তি ছিলাম, যারা ঐক্যবদ্ধ শক্তি ছিলাম, আমরা বিভিন্নভাবে বাংলাদেশে যে আসন্ন নির্বাচন, সেই নির্বাচন যদি আপনি জানেন যে এই নির্বাচনকে যদি বিঘ্নিত করা যায়, এই নির্বাচনকে যদি প্রলম্বিত করা যায়, তবেই কিন্তু পতিত যে স্বৈরাচার এবং যে সকল ষড়যন্ত্রকারীরা রয়েছে তাদের কিন্তু বিজয় জি। আসবে। আমরা যদি এবং জি। সবারই একটু মন্তব্য একটু একটু করে নেই, ছোট ছোট জি, করে জি, একটু জি। বিরতির আগে। শাহ ইফতেখার তারিক, আপনার মন্তব্যটা একটু যদি যুক্ত করেন সঙ্গে, শেখ তানভীর বাড়ি হামিম যেমন বলছিলেন সেখান থেকেই যদি একটু যুক্ত করেন। জি, সমবেদনা জানাচ্ছি। আমরা শোকাহত এবং শোকাহত বাংলাদেশী সকলকে পীর সাহেব চরমনায়ের পক্ষ থেকে তাদেরকে সমবেদনা জানাচ্ছি। ওসমান হাদির প্রতি মানুষের যে মায়া, মানুষের যে মমতা, মানুষের যে সমর্থন, এটা প্রমাণ করে মানুষ ঘুমিয়ে যায় নাই। দেশের মানুষ এখনো ঘুমায়নি, মানুষ সচেতন আছে। আবরার ফাহাদ যেভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে জীবন দিতে হয়েছিল, ঠিক একইভাবে ওসমান হাদিকেও শহীদ হতে হলো আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্য। ভারতীয় উপমহাদেশে এ জাতীয় ঘটনা নতুন নয়। বিভিন্ন জায়গায় আমরা এই জাতীয় ঘটনা দেখেছি। যারাই আধিপত্যবাদের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হয়েছে, তাদের কণ্ঠকে থামিয়ে দেওয়ার চক্রান্ত করা হয়েছে বিভিন্ন জায়গা থেকে। কিন্তু মনে রাখতে হবে, বাংলাদেশ হায়দ্রাবাদ নয়, বাংলাদেশ সিকিম নয়, বাংলাদেশ কাশ্মীর নয়। বাংলাদেশ কখনো মাথা নত করবে না। আমি এই অবস্থায় শুধু এতটুকু বলতে চাই, ফেসিবাদী শক্তি যারা পলাতক হয়েছে, তারা তাদের অপরাধকে আরো বড় করছে। মানুষের মনে ঘৃণার পাহাড় জমছে তাদের ব্যাপারে। এবং একই সাথে বলতে চাই, যারা খুন করলো আমার ভাইকে, তারা জেলে ছিল, তারা কিভাবে দ্রুত মুক্তি পেল, জামিন পেল, এটা আজকে তদন্ত করে দেখা দরকার। এটা যদি তদন্ত করা না হয়, তাহলে আমরা অনেক কিছু আমাদের দৃষ্টি এড়িয়ে যেতে না, পারি। নিশ্চয়ই অতএব আমি এই ঘটনা সবই আসলে তদন্ত করেই দেখা উচিত। আপনি খুব রাইটলি বলেছেন। শহীদুদ্দিন মাহমুদ স্বপন। ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আলোচনায় আছেন। প্রথমে তরুণ রাজনীতিবিদ, সাহসী যোদ্ধা ওসমান হাদির বিধিহাত লাভ করে কামনা করছি। আমরা আসলে গত 7 দিন যে যুদ্ধের মধ্য দিয়ে হাদি গেল, তার সাথে সাথে পুরো দেশের মানুষ এই যুদ্ধের ভেতরে বনস্তাত্ত্বিকভাবে জড়িত ছিল। হাদির কি হচ্ছে, কখন কি অবস্থা। যাই হোক, যেটি আমি কিন্তু বলতে চাইবো, হাদি জুলাই পরবর্তী সময় যে বাংলাদেশকে বিনির্মাণ করবার প্রত্যাশা তৈরি ছিল মানুষের মাঝে, আবার জুলাই আন্দোলনের নেতৃত্বের সম্পর্কে নানা আলোচনা সমালোচনা যখন দানা বাঁধছিল, সেই সময় হাদিকে দেখলাম একটি ব্যতিক্রম। তার চলন বলন, তার বলা ভঙ্গি, তার চোখ মুখ সবকিছু একটা সাহসের ঠিকানা মনে হচ্ছিল। এবং তরুণরা যেন মানে হতাশ না হয়, এবং তরুণরা যে অভ্যুত্থান তৈরি করেছিল, সেই অভ্যুত্থান যে শেষ হয়ে যায়নি, সেটি যে আরো এগিয়ে নেওয়ার কাজ আছে, নতুন বন্দোবস্তের কথা সে বলতো। সেই জায়গায় তার প্রত্যেকটা বক্তব্যের ভেতরে তার বিশ্বাস যে প্রতিফলিত হচ্ছে, এটা বোঝা যেত তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু সবকিছু মিলিয়ে। সেই জায়গায় আমার মনে হয় এই হাদি আমাদের মাঝে বেঁচে থাকলে আমাদের যে সম্ভাবনার জায়গা, আমাদের প্রতিবাদের জায়গায়, আমাদের আগ্রাসন বিরোধী যে জনগণের যে প্রত্যাশা, সেই আন্দোলনটি আরো পূরণ। আমি একটু বিরতিতে যাওয়ার আগে শামসুজ্জামান দুদু আপনার কাছ থেকে একটু 1-2 মিনিট একটু শুনতে চাই, তারপরে। সত্যি এটা খুব মর্মান্তিক এবং ভয়ঙ্কর। আমি আমার নিজের পক্ষ থেকে, আমার দল বিএনপির পক্ষ থেকে, আমার নেতা জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আমি শোক প্রকাশ করছি এবং আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন তাকে বেশ নসিব করে। হাদিকে এক কথা দু কথা বলেই তার সম্বন্ধে শেষ করা যাবে এখন বোঝাই সেটা না। আধিপত্যবাদ, গণতন্ত্রের পক্ষে এই যে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে সে স্বৈরতন্ত্রের, ফ্যাসিবাদের যে পতন ঘটিয়েছে, আজকে পুরো জাতি শোকাহত। আমি তার পরিবারের প্রতি আমি সহানুভূতি জানাই, একাত্মতা জানাই এবং
শুরুতেই বলেছি বেশি কথা এখানে এখানে ওই সময়টা নাই বলার, কিন্তু সে আমাদের নাড়া দিয়ে গেছে যে জীবন দিয়ে হলো দেশের আধিপত্যবাদী আগ্রাসী শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় নিতে হবে এবং তার প্রতি যদি শ্রদ্ধা জানাতে হয় তাহলে পরে তার কাজটাকে আমাদের গ্রহণ করতে হবে। এটা আমার বক্তব্য। জি, এ নিয়ে একটু বিস্তারিত জানবো আমি একটু বিরতির পরে, কারণ আপনি খুব রাইটলি বলেছেন, দুটি শব্দ, মর্মান্তিক এবং ভয়ঙ্কর। রাজনীতিবিদদের উপরে এই ধরনের আক্রমণ, সেটা সত্যিই আসলে ভয়ঙ্কর। এটা নিয়ে একটু কথা বলবো। তাহলে এ পর্যায়ে দেখে নেব একাত্তর টেলিভিশনের সর্বশেষ সংবাদ শিরোনাম। বাঁচানো গেল না ওসমান হাদিকে, রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা গেলেন। মরদেহ পৌঁছবে আগামীকাল। ওসমান হাদির মৃত্যুর শোককে শক্তিতে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টার, শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা। ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান, 25 ডিসেম্বর সকালে আসছেন, জানালেন সালাউদ্দিন আহমদ। গুম প্রতিরোধ অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন। গুমের মামলায় শেখ হাসিনা ছাড়াও 11 সেনা কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ। জাতীয় নির্বাচন ঘিরে কূটনৈতিক মিশনগুলো সুরক্ষিত রাখতে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, জানালেন পররাষ্ট্র সচিব। দেখে নিচ্ছিলাম এই মুহূর্তের সর্বশেষ সংবাদের শিরোনামগুলো একাত্তর টেলিভিশনের। আমাদের সাথে এরই মধ্যে মেহেদী হাসান পলাশ, সিনিয়র সাংবাদিক, তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। পলাশ ভাই, আপনার একটা মন্তব্য দিয়ে শুরু করতে চাই এই পর্যায়ে। ওসমান হাদির বিষয়ে আমরা যদি একটু বলি যে এরকম একজন তরুণ রাজনীতিক, তাকে মর্মান্তিক এবং ভয়ঙ্করভাবে তাকে গুলি করা হলো প্রকাশ্যে, কিন্তু তার আততায়ী ধরা পড়ল না। যদিও শনাক্ত করা গেছে কয়েক ঘন্টা, মানে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই শনাক্ত করা গেছে, তারপরেও আটক করা গেল না। সব মিলিয়ে এরকম একজন তরুণ রাজনীতিক যার ভোকালটা একটু অন্যরকম ছিল, সেই জায়গায়। ধন্যবাদ। এটা অত্যন্ত দুঃখজনক এবং অত্যন্ত শোকের জাতি হিসাবে। আমি ওসমান হাদিকে শুধু রাজনীতিবিদ হিসাবে দেখিনি, আমি একজন দারুণ সংগঠক হিসাবে দেখেছি। একই সাথে আমি একজন সাংস্কৃতিক কর্মী হিসাবে দেখেছি, একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে দেখেছি। ওসমান হাদি কিন্তু রাজনৈতিক দলে যোগ দেননি, যদিও তিনি নির্বাচনে অংশ নিয়েছেন। ওসমান হাদি বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী যে মানুষের যে চেতনা, সেই চেতনার সবচেয়ে ভোকাল একটা কণ্ঠস্বর। ওসমান হাদির উপরে যখন গুলি হয়েছিল, আমার সেদিনই ইলিয়াস আলীর কথা মনে পড়েছিল। ইলিয়াস আলী যখন টিপাইমুখ বাঁধের বিরুদ্ধে যে লং মার্চ, সেই লং মার্চের নেতৃত্ব দেওয়ার কারণে কিন্তু ইলিয়াস আলীকে গুম করা হয়েছিল। এবং ওসমান হাদি এই যে বাংলাদেশে বিগত 15 বছর বা 17 বছর যে মানে একটা সেবাদার সরকার বসিয়ে বাংলাদেশটাকে নিয়ন্ত্রণ করা আধিপত্যবাদী শক্তি, সেই আধিপত্যের যে শৃঙ্খল আমরা ভেঙে ফেললাম মানে 36 জুলাইয়ের বিপ্লবের মধ্য দিয়ে, সেই তার পরবর্তীকালে যেই মানে বিপ্লবী চেতনা মানুষের মধ্যে উপস্থিত হয়েছিল, সেই বিপ্লবী চেতনাকে দীর্ঘস্থায়ী করার জন্য যে একটি সাংস্কৃতিক বিপ্লব করা প্রয়োজন, সেটা সর্বপ্রথম ওসমান হাদি ভেবেছিলেন। এবং সেই জন্য তিনি এই ইনকলাব মঞ্চ তৈরি করে তার মূল লক্ষ্য ছিল এই বিপ্লব এবং আধিপত্যবাদী যে রাজনীতি, সেই রাজনীতির টাকে দীর্ঘস্থায়ী করার জন্য একটি সাংস্কৃতিক রূপরেখা বিনির্মাণ, এবং তিনি সেই লক্ষ্যেই কাজ করছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে তাকে বিদায় নিতে হলো, এটা অত্যন্ত দুঃখজনক। আরও দুঃখজনক বিষয় হলো যে এই যে আপনি বললেন যে অল্প কিছুক্ষণের মধ্যেই তাকে মানে তার যে আততায়ী, সেই আততায়ী খুনি তাকে কিন্তু আবিষ্কার করা গিয়েছিল বা শনাক্ত করা গিয়েছিল, কিন্তু এই সরকার বা আমাদের মন্ত্রণালয়, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, আমাদের গোয়েন্দা সংস্থা, তারা তাকে আটক করতে পারেনি। এখন সবচেয়ে বেশি আলোচিত সেটা যে তিনি অলরেডি ভারতে পালিয়ে গেছেন। তো এটা চরমভাবে একটি ব্যর্থতা, এবং এর পেছনে সরকার মানে কোনো না কোনো সাবোটাজ আছে কিনা। ওসমান হাদির আততায়ীকে ধরা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এইটা শনাক্ত করা এবং বের করা প্রয়োজন যে কারা এই আততায়ীকে নিযুক্ত করেছে, কারা তাদের পেছনের কলকাঠি, এবং ওসমান হাদিকে ব্যবহার করে, এই ঘটনাটাকে ব্যবহার করে
কেউ কোনো রাজনৈতিক অভিলিপ্সা, কারণ সামনে নির্বাচন, যেটা আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা, এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার মূল কারণটা কি? যে অনেকেই নির্বাচনটাকে পিছিয়ে দিতে চায়, দেশীয় এবং আন্তর্জাতিক নানা শক্তি আছে, তারা কি নির্বাচনটাকে পিছিয়ে দিতে চাইছে কিনা? এবং আপনি যেটা আমাদের শিরোনামে বললেন যে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন তারেক রহমান, তিনি প্রায় 18 বছর পর দেশে ফিরছেন, তো সেই দেশে ফেরার সময়টাকে আরও অস্থিতিশীল করা বা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করা, একটা ভোলাটাইল পরিস্থিতি তৈরি করার পেছনে এই ঘটনাগুলোকে কাজ করছে কিনা সেগুলো কিন্তু আমাদের ভেবে দেখা প্রয়োজন। এবং আমাদের যিনি প্রফেসর ডক্টর ইউনূস, তিনি যে ভাষণটা দিয়েছেন, তিনি বলেছেন যে এইটা মানে কোনোভাবেই গ্রহণ করা হবে না। আমি ওনাকে অনুরোধ করব ওনার সরকারের ভেতরে কেউ এটার সাথে জড়িত আছে কিনা কোনোভাবে, সেটাও খুঁজে বের করার জন্য এবং সেটা দেখার জন্য। নির্মোহভাবে তদন্ত চাইছেন আপনি। জি, আমি শামসুজ্জামান দুদু, আপনি আপনার বক্তব্যের এক পর্যায়ে বলেছিলেন যে তিনি যে এই তরুণ রক্ত, তারা যে পথটা দেখাচ্ছেন, যে আধিপত্যবাদের বিরুদ্ধে তাদের যে ভোকাল, সেটা আসলে ধারণ করতে হবে সবাইকে, এবং সেইভাবে তিনি যেটা শিখিয়ে গেছেন সেটাকে ধারণ করতে হবে। একই সময় আমি সঙ্গে যদি একটু যুক্ত করি, প্রধান উপদেষ্টার ভাষণে তিনি বলেছেন যে ওসমান হাদির মৃত্যুতে ধৈর্য এবং সহনশীলতা দেখাতে হবে এখন, কারণ দেশকে অস্থিতিশীল করতে নানা পরিস্থিতি সৃষ্টির জন্য নানান ধরনের ষড়যন্ত্র মানে সম্ভাবনার কথা তিনি বলেছেন, সেখানে সেটি প্রতিহত করার প্রতিজ্ঞাও আছে। সেই জায়গায় আপনি কিভাবে দেখেন এখন রাজনীতিবিদদের মানে অবস্থানটা কি নেওয়া উচিত? শামসুজ্জামান দুদু। আসলে আমাদের হাদিকে গুলি করা হয়েছে অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য, পানি ঘোলা করার জন্য। যারা এর পেছনে আছে আমরা সবাই জানি, সরকার জানে, জনগণ জানে। একটু আগে সবাই বলেছেন যে গুলি করার পরপরই কিন্তু শত্রু কারা এবং কি অবস্থায় আছে এটা কিন্তু নির্ধারণ করা গেছিল, কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি যে কোনো কারণেই। পার্শ্ববর্তী দেশ বা আধিপত্যবাদী শক্তি, সম্প্রসারণবাদী শক্তি, তারা তাদের পছন্দের যে সরকার, দাসত্বের যে সরকার, যে সরকারের মধ্যে দিয়ে এই দেশটাকে কবজায় নিয়েছিল, তারা খুব সহজে ছেড়ে দিবে, এটাও যদি আমরা ভাবি তাহলে একটা বড় ভুল হয়ে যাবে। হাদি আমাদের কাছে এই প্রমাণ রেখে গেছে দ্বিতীয়বার। প্রথম প্রমাণ হচ্ছে ফ্যাসিবাদকে তারা যে পরাজিত করেছে সেটা সাহসিকতার সঙ্গে, ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে 17 বছর 18 বছরের আন্দোলন, রাজনৈতিক আন্দোলনকে তারা বলা যায় যে সমাপ্তির রেখা টানার একটা পর্যায়ে নিয়ে গেছে। আমরা কোনোভাবেই আধিপত্যবাদী, সম্প্রসারণবাদী লাভবান হয় এমন পরিস্থিতিতে আমরা পা দিব, বা আমাদের সঙ্গী সাথী বা আমাদের ভাইরা, দেশবাসী, এটা আমরা চাইবো না। কিন্তু শক্তভাবে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে, ছাত্র জনতাকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। সাময়িক আবেগ না, আবেগটা হতে হবে যে আবেগ দিয়ে আমরা দেখেছি 24-এ তরুণ সমাজ গুলির মধ্যে নিজেকে বুক পেতে দিয়েছে, সেই আবেগটাকে আমাদের শানিত করতে হবে। তাহলে আমার কাছে মনে হয় যে এই যে এখন শাহবাগে সবাই নেমে গেছে, ঘরে ঘরে আমার পর্যায়ে রয়েছে, তার সন্তান, তার ভাই, তার বন্ধু মানে মারা যাবে, এটা এই মৃত্যু তো হতেই পারে, কিন্তু এই মৃত্যু থাই পাহাড়ের থেকেও অনেক শক্তিশালী। আমার মনে হয় আগের চেয়ে সমাগম কি বাড়ছে কিনা। ওকে ওকে ওকে, প্রেমদান তাড়াতাড়ি, প্রেমদান।
প্রশ্নটাকে আবার নিবিড় নিবিড় কি শুনতে পাচ্ছেন আমাকে? ওকে ওকে। জনসমাগম কিন্তু বলা যায় যে বাড়ছেই এবং সকাল এবং রাত 10টার দিকে ওসমান হাদির মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি যে শাহবাগ চত্বরে কিন্তু রাজধানী ঢাকার বিভিন্ন এলাকা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা একত্রিত হতে শুরু করে এবং তারা এখন শাহবাগ যে চত্বর সেই শাহবাগ চত্বর অবরোধ করে তারা আগুন জ্বালিয়ে কিন্তু তারা বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা একটি কথাই বলছেন যে মোটা দাগে তারা একটি কথাই বলছেন এই যে ওসমান হাদির যে পরিণতি হলো সেই পরিণতির দায় কিন্তু আসলে সরকার এড়াতে পারে না এবং এই ঘটনায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা করছেন এবং তা অচিরেই তাদেরকে যেহেতু মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে আমরা খবর পেয়েছি এবং ইতোমধ্যে নিশ্চিত হয়েছি যে মূল যে দুই ঘাতক তারা কিন্তু সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে তারা শাস্তির দাবি করছেন, বিচারের দাবি করছেন এবং কিছুক্ষণ আগে এখানে এসেছেন আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সেই সাথে এসেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তিনিও এসেছেন। তারাও কিন্তু আসলে এই স্লোগানে উত্তাল করে তুলেছেন এই পুরো শাহবাগ চত্বর এবং এইখানে যারা বিক্ষুব্ধরা আছেন পাশাপাশি হাদির যারা শুভাকাঙ্ক্ষীরা আছেন সবার কাছে কিন্তু একটি কথায় হত্যাকাণ্ডের বিচার এবং পরবর্তীতে যেন এই ধরনের ঘটনা নতুন করে না ঘটে সে তার নিশ্চয়তা এবং নিরাপত্তা। তারা বলছেন যে হাদি জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম একজন অগ্রসৈনিক ছিলেন এবং সেখান থেকে বেরিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পরে তিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও কিন্তু ঢাকা 8 আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন এবং যেদিন তাকে গুলি করা হয় সেদিনও কিন্তু তিনি নির্বাচনী জনসংযোগ তিনি করছিলেন এবং সেখানে এক পর্যায়ে ফেরার পথে কিন্তু তাকে রিকশায় চলন্ত অবস্থায় পাশের একটি মোটরসাইকেল থেকে তাকে গুলি করা হয় এবং এই গুলির ঘটনার পরে কিন্তু তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে তাকে নিয়ে যাওয়া হয় এভার কেয়ার হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য, তো সেখানে তিনি চিকিৎসাধীন ছিলেন। এরপর তাকে উন্নত চিকিৎসার জন্য সরকারের হস্তক্ষেপে তাকে নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটালে তার চিকিৎসা চলছিল এবং আজকে আমরা তার চিকিৎসায় যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল সেই মেডিকেল বোর্ডের একজন সদস্য ডাক্তার আহাদ তার মাধ্যমে কিন্তু আমরা আসলে এই যে বিস্তারিত যে তথ্য আজকের বিস্তারিত তথ্য সেটি আমরা পেয়েছি। তিনি আমাদেরকে জানিয়েছেন যে আজকে বিকেল 5টায় তার অস্ত্রোপচার শুরু হয় এবং সেখানে সিঙ্গাপুরের বিশিষ্ট চিকিৎসকরা পাশাপাশি দেশটির দেশসেরা চিকিৎসকরা যারা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে অস্ত্রোপচারের পর মূলত তার আর জ্ঞান ফেরেনি এবং বলা যায় যে অস্ত্রোপচারের সময় কিন্তু তিনি শেষ নিঃশ্বাস করেন এবং জানিয়ে রাখি এখানে কিন্তু বলা যায় যে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা কিন্তু হাদি হত্যার বিচার দাবি করছেন এবং তারা বলছেন যে কোনো মূল্যে এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং তারা কিন্তু স্লোগানে পুরো শাহবাগ চত্বর উত্তাল করে তুলেছেন। সেই সাথে আমরা দেখছি যে জুলাইয়ের যারা অগ্রনায়ক ছিলেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, তারাও কিন্তু স্লোগান দিচ্ছেন, সেই সাথে হাদি হত্যাকাণ্ডের বিচার দাবি করছেন। একটু যদি পুরো প্রেক্ষাপটকে আমি আবারও বলি যে গেল 12 ডিসেম্বর নয়াপল্টনের কালভার্ট এলাকায় কিন্তু আসলে হাদির ওপর গুলির ঘটনা ঘটে এবং এই গুলির ঘটনায় শুটার যিনি ছিলেন ফয়সাল
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্র লীগের তিনি সাবেক নেতা, এবং এই গুলির ঘটনার পরেই কিন্তু আসলে তারা সেখান থেকে পালিয়ে যান। এবং আমরা বিভিন্ন মাধ্যমে আমরা যে খবর পেয়েছি যে এই ঘটনার পরে, অর্থাৎ হাদিকে গুলি করা হয় দুপুর 2:30টার দিকে, এবং এই গুলির ঘটনার পরে কিন্তু ঘাতক যারা ছিলেন তারা কিন্তু বেশ কয়েক ঘন্টা কিন্তু তারা বাংলাদেশে অবস্থান করছিলেন। এবং এখানে বিক্ষুব্ধদের একটি প্রশ্ন, ছাত্র জনতার একটি প্রশ্ন, যে এই যে তখন তারা বাংলাদেশে অবস্থান করলেন, ঘাতকরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল, মূল ঘাতকরা কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেল। এবং তারা কিন্তু তাদের স্লোগানের মাধ্যমে একটি কথাই কিন্তু মোটা দাগে বারবার বলছিলেন যে উই আর হাদি, অর্থাৎ তারা কিন্তু বারবারই বলছেন যে একজন আমরা হাদিকে। একটু জানবো সেখানে যদি কোনো পরিস্থিতি তৈরি হয়, নিশ্চয়ই সঙ্গে সঙ্গে আপনি আমাদেরকে একটু যুক্ত করে নেবেন সেখানে। নিবিড় সাহা, আপনার কাছে ফিরবো আমি। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, আমরা দেখছিলাম যে এখানে আসলে বিক্ষোভ চলছে, একই সঙ্গে শামসুজ্জামান দুদু যেমন বলছিলেন যে আসলে এমন একটা পরিস্থিতিতে ধৈর্য এবং খুব সহনশীলতার সঙ্গে, এমনকি ঐক্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। নানান ধরনের ষড়যন্ত্র, নানান ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা দীর্ঘদিন ধরেই আছে। এটা তিনি বলছিলেন যে হাদির উপরে যে আক্রমণ এবং তাকে হত্যা করা, এটারই অংশ, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা। শহীদুদ্দিন মাহমুদ স্বপন। দুদু ভাই যথার্থই বলেছেন। আসলে আমরা তো নানা সংকটের মধ্যে দিয়ে আমাদের পথ চলা, বিশেষত জুলাইয়ের পরবর্তী বাংলাদেশ 54 বছরের ভিতরে একটা ব্যতিক্রম অবস্থা দাঁড়িয়েছে। আমাদের নিকট প্রতিবেশী জুলাই পরবর্তী সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমাদের দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে যেভাবে দাঁড়িয়েছে, এটা নজিরবিহীন। এটা কূটনীতিক কোনো নিয়ম কানুনের ভিতরে এটা পড়ে না। সুতরাং সে থেকে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, যারা পালিয়ে গেছেন তাদের বিশাল অর্থবিত্ত এবং এখানে সবকিছু মিলিয়ে শুধু দেশের ভেতরে না, বাইরেও অনেক কিছু কাজ করছে। সেখানে আমরা একটি গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য আমাদের সামনে একটি নির্বাচন এবং একটা স্থিতিশীলতার প্রয়োজন, জাতীয়ত্ব প্রয়োজন, সবকিছু মিলিয়ে নির্বাচনটা গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে হাদিকে হারানোর যে যন্ত্রণা, যে কষ্ট আমরা লালন করছি, এবং হাদির যে প্রত্যাশিত বাংলাদেশ, যেটি আমি বারবার এইভাবে বলতে চাই যে জুলাই পরবর্তী বাংলাদেশটা কেমন হবে, হাদি তার একটি স্বপ্ন দেখছেন, এবং যে পুরোনো রাজনীতি এখানে অচল, সেই বিষয়টাই সে সামনে আমরা বারবার চেষ্টা করেছে। এবং একই সাথে আগ্রাসন বিরোধী যে কণ্ঠ সে তৈরি করেছে, সেটি বাংলাদেশের মানুষকে আশাবাদী করবার একটা জায়গা তৈরি করেছে। সেই আশা এবং নতুন বাংলাদেশ তৈরি করবার জন্য, জুলাই পরবর্তী জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য যে রাজনীতি, সেই রাজনীতিকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তাহলে আমাদের এখানে স্থিতিশীলতা দরকার। আমাদের প্রতিবাদ, বিক্ষুব্ধতার প্রকাশ যেমন জরুরি, এবং এর মধ্য দিয়ে যে জাতীয় ঐক্য গড়ে উঠবার জায়গা তৈরি হয়ে আছে, সেটি যেমন আমাদের কাছে আজকে শাহবাগে সমস্ত দল মত পেশার মানুষ এক জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই বিক্ষোভ প্রতিবাদ করবার জায়গা। একই সাথে যেন আমাদের স্থিতিশীলতার প্রশ্নে আমাদের যে ষড়যন্ত্রকারীরা যেসব জায়গা ফাঁক ফোকর ঢুকবার যেন কোনো সুযোগ না পায়, সেই ক্ষেত্রে সতর্ক থাকাটা খুব জরুরি। তাহলে আমরা অনেক সংকটে পড়ে যাব। সেই সংকট থেকে রক্ষা পাওয়ার জন্য পুরো জাতিকে একটা ঐক্যবদ্ধ জায়গা থাকতে হবে, সংবেদনশীলতা, আমাদের ঐক্যের জায়গা, এবং কোন রকমের ষড়যন্ত্র চক্রান্ত যেন আমাদের উপরে আবার এই ঘটনার কোনো কিছুকে পুঁজি করে যেন আমাদেরকে আবার ঘিরে ধরতে না পারে, সেই ব্যাপারে আমরা সকলেই সতর্ক থাকবো। শাহ ইফতেখার তারিক, আপনি এমনটা মনে করেন কিনা, ঐক্যটা এখন খুব প্রয়োজন? জি, আমিও মনে করি ঐক্যটা প্রয়োজন। তবে সেই ঐক্যটা ভিত্তিটা ঠিক করতে হবে। দেখুন, নির্বাচনের তফসিল ঘোষণা হলো, একজন সম্ভাব্য প্রার্থী তিনি তার গণসংযোগ শেষ করে ফেরার পথে তিনি মারা গেলেন। নির্বাচন কমিশনের ভূমিকাটা কি ছিল, এটা কি প্রশ্নবিদ্ধ করে না? নির্বাচন কমিশন, উনি হাদির প্রসঙ্গ তুলে হেসে হেসে বললেন যে এরকম ঘটনা তো আগেও ঘটেছে। তো এটা তো আমাদেরকে মানে উদ্বিগ্ন করছে যে আসলে ঘটনা কোথা থেকে কোথায় যাচ্ছে। নির্বাচন কমিশনের হাত এই মুহূর্তে সমস্ত প্রার্থীদের নিরাপত্তা, রাজনৈতিক দলগুলির নিরাপত্তার ব্যাপারে নির্বাচন কমিশনকে অনেক বেশি সক্রিয় থাকার কথা, কিন্তু আমরা কিছুটা উদ্বিগ্ন যে আসলে সামনে কি আমরা কি জাতীয় নির্বাচন দেখতে যাচ্ছি। যাই হোক, আমি ওসমান হাদির এই প্রসঙ্গে শুধু একটি কথা বলতে চাই। ওসমান হাদি হারিয়ে গেছেন
কিন্তু তিনি আসলে একজন হাদি হারিয়ে গেছেন। লাখো মানুষের অন্তরে হাদি নতুন ভাবে জন্ম নিয়েছেন, কারণ মানুষ বুঝতে পেরেছে যে এই আমাদের এই দেশকে টিকিয়ে রাখতে হলে, এই দেশের স্থিতিশীলতা টিকিয়ে রাখতে হলে সংগ্রাম ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। এবং এই কথাও যদি ফেসিবাদের আচরণ প্রতিবিম্বিত হয় নতুন কারো মাঝে, তখনও আগে এই হাদির মতোই আবার উচ্চকণ্ঠ হতে হবে, আবারও উচ্চকণ্ঠ হতে হবে। এটা আজকে তরুণ সমাজের মাঝে, আজকে সোশ্যাল মিডিয়ায় দেখুন তরুণ সমাজ কিভাবে একাত্ম হয়ে গেছে ওসমান হাদির সাথে। ওসমান হাদি তো কোনো বড় রাজনৈতিক দলের নেতা ছিলেন না, কিন্তু কেন তিনি এত জনপ্রিয় হলেন? কারণ তিনি দেশের কথা বলেছেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের কথা বলেছেন, মাথা উঁচু করে বাঁচার কথা বলেছেন। এই কথাগুলি আমাদের বড় রাজনৈতিক দলগুলোর মুখ থেকেও যখন একই আওয়াজে উচ্চারিত হবে, তখন হাদিদের আত্মত্যাগ সফল হবে। আচ্ছা, আমার একটা এখানে রাজনীতিবিদ আছেন যারা, সবাই রাজনীতিবিদ। আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে। এই যে আপনারা বলছেন যে রাজনীতির ঐক্য, আমরা সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন রাজনীতিবিদদের কথায় ইতিমধ্যে আমরা বলা হয়েছে যে হাদির এই মৃত্যুর কারণ জুলাই পরবর্তী রাজনৈতিক দলের মধ্যে অনৈক্য। তো আপনারা এখানে যারা রাজনীতিবিদ আছেন তারা এই অনৈক্য সৃষ্টির দায় আপনারা নেবেন কিনা? আপনাদের সবার কাছেই প্রশ্নটি। কাকে দিয়ে শুরু করব? আমার মনে হয় যে শেখ তানভীর হামিম, তরুণ নেতা, তিনি শুরু করুন। আচ্ছা দেখুন, আজকে আমি যখন আপনাদের এখানে কথা বলছি, একই সময় কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছে। প্রসঙ্গগত আমারও সেখানে থাকার কথা ছিল, কিন্তু আমার লেগ ফ্র্যাকচারে থাকার কারণে আমি এখানে আপনাদের সাথে আলোচনা আজকে উপস্থিত হতে পেরেছি। আর একটি বিষয় হলো, দেখুন, হাদিকে হত্যাকাণ্ডের মাধ্যমে আপনার যারা পতিত স্বৈরাচার তারা বাংলাদেশের নীল নকশা বুনবে, যারা ষড়যন্ত্রকারী তারা নীল নকশা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং গোয়েন্দা সংস্থা থেকে তাহলে ফেল করলো কিনা, এটাও কিন্তু একটা প্রশ্ন। কেননা আমরা দেখি যে বিভিন্ন স্কুল কলেজ বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা মারা গেলে তারপর তাকে বলে মেধাবী, সাহসী। ঠিক একই ব্যাপার তো হাদির ক্ষেত্রেও ঘটছে। হাদি যে মেধাবী, সাহসী, এটা তো আমরা আগেই জানতাম, কিন্তু আমরা কেন তাকে, এই যে যারা হাদির মতন যারা দেশপ্রেমিক জাতীয় রাজনীতি নেতৃত্ব রয়েছে তাদের প্রতি কেন আমাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য সরকার কাজ করলো না? আর আমার মনে হয় যে যারা ষড়যন্ত্রকারী রয়েছে, যারা নীল নকশাকারী রয়েছে, তাদের তিনটি দুরভিসন্ধিমূলকতা রয়েছিল এই হাদিকে হত্যাকাণ্ড ঘটানোর পিছনে। সেটা হলো, এক, প্রথমত হচ্ছে আমাদের ভিতর যে ঐক্য রয়েছে সেই ঐক্য চূড়ান্তভাবে বিনষ্ট করা। আপনারা দেখেছেন হাদিকে হত্যাকাণ্ডের পর আমরা কিন্তু বিভিন্নভাবে একে অপরকে দোষারোপ করার চেষ্টা করেছিলাম, যেটি তারা প্রাথমিকভাবে ব্যর্থ হয়েছে। দুই, এই হাদিকে হত্যাকাণ্ড ঘটানোর মাধ্যমে তারা চেষ্টা করেছিল বাংলাদেশে যারা জাতীয় দেশপ্রেমিক জাতীয় রাজনীতিবিদ রয়েছে তাদের পথ চলাকে সংক্ষুব্ধ করতে, তাদের পথ চলার পথ রুদ্ধ করতে। সেটাও কিন্তু আরেকটি, তৃতীয় হচ্ছে জাতীয় নির্বাচন যাতে বিঘ্নিত হয়। আমার বিশ্বাস যে জাতীয় রাজনীতিবিদদের দৃঢ় পদাচারণা রাজপথে এবং জাতীয় নির্বাচন যদি আমরা ঐক্যবদ্ধভাবে 12 ফেব্রুয়ারি সময় মতন করতে পারি এবং একই সাথে এই যে বিচার ব্যবস্থা নিশ্চিতকরণ, এই তিনটি করার মাধ্যমে কিন্তু ষড়যন্ত্রকারীরা যে জাল বুনেছে সেটা জবাব আমরা দিতে পারবো এবং তারই মাধ্যমে আমরা যে এখনো ঐক্যবদ্ধ রয়েছি সেটা প্রমাণিত হবে। জি, একটা বিরতি নিয়ে বাকি তিনজনের একটু ছোট ছোট করে বক্তব্য শুনি। দর্শক, এই পর্যায়ে একটা ছোট্ট বিরতি নিচ্ছে 71 জার্নালের সঙ্গে থাকবেন আশা করি। আমার চেষ্টা ছিল ক্যারিয়ারের শুরু থেকে নিজেকে এভাবে স্ট্রংলি তৈরি করা। আমি দিচ্ছি। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পাত দৃঢ়। সবার ভরসা পেতে নিজেকে হতে হয় স্পাতের মতো দৃঢ়, ঠিক যেমনটা জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। ভালোবাসা ঘিরে থাক ইচ্ছে পূরণে, মন সুন্দর খুঁজে পাক ভীষণে, ভীষণ ভীষণ ভীষণে, সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই।
জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্র্যাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেন্ট। বাছাইকৃত সেরা পাতা থেকে তৈরি কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। মধু আর তিলের ক্র্যাকিং কম্বিনেশনে পিস ক্লাব ফান ক্র্যাক বিস্কুট। ফান ক্র্যাক, ক্র্যাক করলেই ফান। এক মিষ্টি সকাল কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। এখন তুমিও পেতে পারো আমার মতন সফট আর গ্লোয়িং স্কিন আর দিনভর সুরভিত আত্মবিশ্বাসের গ্যারান্টি তিব্বত লাক্সারি সোপের সাথে। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। প্রাণ লাচ্ছি পোলাপান কই? সবাই তো প্রাণ লাচ্ছি খায়, আমরা খাবো না? ওই তো প্রাণ লাগছে। আরাম যে কই পামু আরাম না চাপ খামু আরাম তো না। প্রাণ লাচ্ছি শেষ। এই নেন দুধের সব গুণাগুণ নিয়ে প্রাণ লাচ্ছি আছে আপনাকে আরাম দিতে। প্রাণ লাচ্ছি খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। বাছাইকৃত সেরা পাতা থেকে তৈরি কড়া লিকারের অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি 1 কাপে কাঁপিয়ে দিন। সর্বাধুনিক সিপিভিসি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস 93 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম পানি সহ্য করতে পারে। আরএফএল সিপিভিসি প্রো পাইপ এন্ড ফিটিংস। লাইফ একটা ট্রিট, মোমেন্টস করো সুইট, খুশি ছড়ানো রে তো সময়, চকলেটি স্বাদে করো মন জয়। লাইফ একটা ট্রিট, মোমেন্টস করো সুইট। চকলেট আর মিল্কের দুর্দান্ত কম্বিনেশনে ট্রিট সব মোমেন্টই হয়ে যাবে একদম সুইট। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি ৭১ জানালে। আমরা যে আলোচনায় ছিলাম সেটা যদি একটু কন্টিনিউ করি। শামসুজ্জামান দুদু, মেহেদী হাসান পলাশ প্রশ্ন করেছিলেন বিরতির আগে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য তৈরি হয়েছিল সেটার কারণেই ওসমান হাদির উপরে হামলা করার সাহস পেয়েছে প্রতিক্রিয়াশীলরা। এটা আপনার মানে রাজনীতিবিদ হিসেবে এটাকে আসলে কিভাবে দেখেন? এ দায় দলগুলো নেবে কিনা? হাদিরাই জাতীয় ঐক্যের যে মহতি কাজটা তৈরি করেছিল এবং চূড়ান্ত বিজয়ের দিকে জাতিকে যেভাবে এগিয়ে নিয়েছিল, সেটি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, যুব সংগঠন, শ্রমিক সংগঠন কেউ অস্বীকার করতে পারবে না। হাদির এই যে জীবন বিসর্জন, উৎসর্গ, যেভাবে আমি ব্যাখ্যা করি না কেন, এটাও জাতিকে শুধু নাড়া দিবে না, তাদের পুনর্বার ভাবতে, অনুপ্রাণিত করতে, এক জায়গায় আসতে। কারণ দেশটা তো অনেক অনেক বড় ঘটনা, দেশটা তো হৃদয়ের ব্যাপার। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ ৫৫ বছরে আমরা পা দিয়েছি। এই দেশটার সঙ্গে সবারই আত্মার আত্মীয়র মতো। সেজন্য হাদি আমাদেরকে যেমন স্বৈরতন্ত্রের ফ্যাসিবাদের পতনের তারা ভূমিকায় রেখেছে, আমরা ছাত্র রাজনীতি একসময় করেছি, আমরাও হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের পতন ঘটাইছি, সেটাও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। আর সর্বশেষ ২৪-এর যে গণঅভ্যুত্থান,
সবকিছু তো আমাদের চোখের সামনে হলো। 3টি কাল আমরা তো স্বাভাবিকভাবেই প্রত্যক্ষদর্শী। সেই জন্যে আমার মনে হয় যে জায়গায় ত্রুটিগুলো আছে, সম্প্রসারণবাদ, আধিপত্যবাদ, ফ্যাসিবাদের বিরুদ্ধে, মনে হয়েছে যেন এখন একটু দূরে দূরে থাকলে অসুবিধা নাই। আদি কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল অসুবিধা আছে। সেই জন্য আমাদের সতর্ক হতে হবে, আমাদেরকে গভীরভাবে বন্ধুকে বন্ধু হিসাবে গ্রহণ করতে হবে, বুকে নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে, না হলে বিপদ হতে পারে। জি, শহীদুদ্দিন মাহমুদ স্বপন। না, আমাদের ভাই মেজি ভাই যে প্রশ্নটি করেছেন সেটি আসলে একদম যথার্থই দায় এড়াবার আসলে সুযোগ খুব কম আছে। কারণ রাজনীতিতে ষড়যন্ত্র চক্রান্ত থাকে, আমরা সবসময় দেখে এসেছি। আর সেটি তখনই মানে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করে যখন যাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হয় তাদের ভেতরে বিভাজন থাকে। আমরা 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি, কিন্তু 5ই আগস্টের পরে আমাদের যে বিষয়গুলো নিয়ে আমাদের একসাথে থাকার দরকার ছিল, একসাথে পথ চলার কথা ছিল, সেই জায়গাতে আমরা বিভক্ত হয়েছি। আপনি সাম্প্রতিক সময় দেখবেন আমাদের মুক্তিযুদ্ধ, যদুভাই যেটা বললেন, মুক্তিযুদ্ধ, আমাদের 90-এর স্বাধীনতা আন্দোলন, জুলাই আন্দোলন, এগুলো তো আমাদের ভীষণভাবে নাড়া দেয় আমাদের জাতিকে। সেগুলো নিয়ে যখন প্রশ্ন উত্থাপিত হয়, সেগুলো নিয়ে যখন কথা হয়, তখন জাতীয় ঐক্যের জায়গাটা বিভক্তি তৈরি তো করেই। সেছাড়াও আমাদের রাজনৈতিক দলগুলো, যদুভাই যে কথাটা বললেন যথার্থই, আমরা কিছুটা ভাবতে বসছিলাম যে কোথাও কোথাও আপোষ করবার মধ্য দিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায় কিনা, অথবা কম্প্রোমাইজ করা যায় কিনা। সেই ভাবনা যে আমাদের উপরে ভয়াবহভাবে এভাবে ফিরে আসে, সেটি তো হাদি আত্মহত্যা দেওয়ার মধ্য দিয়ে সেটি প্রমাণ হলো। সুতরাং রাজনীতিবিদদের, রাজনৈতিক দলসমূহকে জাতীয় স্বার্থের এইসব প্রশ্নগুলো বিবেচনা নিয়ে যে ঐক্যবদ্ধ থাকার দরকার আছে এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। যেটুকু বিভাজন তৈরি হয়েছে সেই বিভাজনের জায়গা থেকে ফিরে এসে বলিষ্ঠভাবে একে অপরের হাতে হাত রেখে এবং জাতির মীমাংসিত বিষয়গুলোকে উস্কে না দিয়ে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যাতে করে যে জুলাইয়ের যে প্রত্যাশিত যে আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য হাদি প্রতিনিয়তই চেষ্টা করি। আমার কাছে সবথেকে অবাক লাগে এই জায়গাটি, যে হাদিকে দেখলে মনে হয় জন্য জুলাই হারিয়ে যাচ্ছে, জুলাইকে বাঁচাতে হবে, এই কাজটি হাদি করেছে নিয়মিত। তার স্লোগানে, তার কণ্ঠে, তার চোখের দিকে তাকালে সেটিই মনে হতো। সেই হাদি যেন বেঁচে থাকে আমাদের মাঝে, তখনই থাকবে যখন হাদির যে প্রত্যাশিত যে আকাঙ্ক্ষা, যে দৃষ্টিভঙ্গি লালন করেছিলেন, যে ত্যাগ তিনি দেখিয়েছেন, সেটিকে যদি আমরা ধারণ করতে পারি, এমন সে আগ্রাসন বিরোধী এবং নতুন বাংলাদেশ তৈরি করার জন্য নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক সংস্কৃতি তৈরি করবার যে আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল, সেটি ধারণ করবার মধ্য দিয়ে, হাদিকে হারানোর মধ্য দিয়েও আমরা হাদির চাহিদা মাফিক যে দেশ তিনি স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নের রূপায়ণ আমরা করতে পারব। শাহ ইফতেখার তারিক, আপনি জি, অনৈক্যের দায় দেখেন কিনা? জি দেখুন, 24শে জুলাই আগস্টের যে আন্দোলন, গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতিপক্ষ ছিল একটি, এই ব্যাপারে সবার একতা ছিল, কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা চাহিদা ছিল। যে চাহিদাগুলো 5ই আগস্টের পর থেকে প্রকাশিত হওয়া শুরু হলো, যার কারণে কিছুটা অনৈক্যত হয়েছে, এতে মানে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এই কারণে হাদি হত্যাযোগ্য হয়েছেন কিনা, এই প্রসঙ্গে হাদি কেন হত্যাযোগ্য হলেন সেটাকে আগে নিশ্চিত করা দরকার। আমি হাদির সমস্ত বক্তব্যকে পর্যালোচনা করে দেখলাম যে তিনি মূলত তিনটি শক্তির বিরুদ্ধে কথা বলেছেন, উচ্চ কণ্ঠ ছিলেন। একটি পক্ষ দেশের বাইরে, আর বাকি দুটি পক্ষ দেশের ভিতরে। তো এখন এটাকে চিহ্নিত করা দরকার যে আসলে কারা তাকে হত্যা করলো। এখানে মনে রাখতে হবে, পতিত ফেসিবাদ আমাদেরকে আক্রমণ করার চেষ্টা করবেই, আমাদেরকে আঘাত করার চেষ্টা করবেই। অতএব এই অবস্থায় নিজেদের স্বার্থের, প্রত্যেকটি রাজনৈতিক দল যদি নিজের স্বার্থের দিকে তাকিয়ে রাজনৈতিক কর্মসূচি এবং রাজনৈতিক পথযাত্রা আমরা প্রণয়ন করি, তাহলে আমাদের দূরত্ব বাড়বে এবং জুলাই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছে তারা একে একে সবাই হত্যাযোগ্য হবে। অতএব এই অবস্থায় যারা বড় রাজনৈতিক দলগুলো আছে এবং সকল প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলকে একতার পক্ষেই হাঁটতে হবে বলে জনাব তরিক, আমার প্রশ্নটা হলো, এই যে আপনি বললেন যে পতিত ফ্যাসিবাদ আক্রমণ করবেই, যদি আমরা এই ধারণা রাখি
তাহলে সেই জুলাইয়ের অব্যবহিত পরে 36 জুলাই মানে 5ই আগস্ট হলো, আমরা সেপ্টেম্বর মাস থেকেই তাদেরকে ক্ষমা করে দিলাম, তাদেরকে ফ্যাসিস্ট বলতেও আমাদের মানে কষ্ট হয়। হ্যাঁ, এই বয়ানগুলো আমরা কেন দিয়ে মানে দিলাম, বা আমাদের রাজনীতিবিদদের মুখে এই বয়ানগুলো আমরা কেন শুনলাম? অবশ্যই এটা আপনি আরেকটু আরো যদি ডিটেইলে যান, দেখবেন ক্ষমা করে দেওয়া, মামলা উঠিয়ে নেওয়া, বিভিন্ন রকমের তো দেখেছি আমরা। তো এই বিষয়গুলি আসলে আমরা যদি মনে করে থাকি এটা একটা সাধারণ পট পরিবর্তন, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তাহলে মনে হয় ভুল করব। এখানে শত্রু মিত্রকে পরিষ্কারভাবে চিনতে হবে। একটা কথা স্পষ্ট এখানে উচ্চারণ করা দরকার, যে ভারত আমাদের দেশের যারা অস্তিত্বের সাথে দুশ্মনী করে, তাদেরকে আশ্রয় দেয়, সেই প্রতিপক্ষকে আমরা খুব সাধারণভাবে নিলে এটা আমাদের জন্য ভুল হবে। জি, শামসুজ্জামান দুদু যদি এই প্রসঙ্গে একটু মন্তব্য করেন। আমরা তো সবাই একমত, আধিপত্যবাদের সম্প্রসারণবাদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, লড়াই করতে হবে। এবং সেই লড়াই যদি আমরা শানিত করতে না পারি, দল মত নির্বিশেষে, যেটা তার হিসেবে কিন্তু একটা চমৎকার কথা বলেছেন, সবারই নিজস্ব কিছু কর্মসূচি আছে। যেমন আমরা এই নির্বাচনের জন্য কিন্তু দীর্ঘ একটা আন্দোলন সংগ্রাম, মুক্তির লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম, নিজের স্বকীয়তা রক্ষা করার জন্য আন্দোলন সংগ্রাম, এগুলো করেছি। যেমন অস্থিতিশীলতা কেন করা হচ্ছে, যাতে এখানে একটি মানে নির্বাচিত সরকার, আমার বিবেচনায় মনে হয়েছে, দায়িত্ব নিতে না পারে, আমরা যেন সামনের দিকে না যেতে পারি। ইতিমধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন সেক্টরের অবস্থা আমরা কম বেশি সবাই জানি। তাহলে এটা আমরা কিভাবে মোকাবেলা করব, এই জিনিসটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। দায়িত্ব অবশ্যই রাজনৈতিক দলগুলোকে নিতে হবে। পরিস্থিতি যতক্ষণ উন্নতি না করা যাবে, দায়িত্ব চলে আসবে। কিন্তু তারও আগে যে দায়িত্বটা বর্তমান সরকারের কাঁধে আছে, সেটি সম্পূর্ণ করতে পারলো কিনা বা পাচ্ছে কিনা, সেই জায়গাটায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে। ধরেন এক হাদির উপর আক্রমণের মধ্য দিয়ে কিন্তু এমন একটা জায়গায় পরিস্থিতি এনে দাঁড় করানো হয়েছে, যেটা পুরো জাতির দেওয়ালে পিঠ থেকে গেছে, সামনে এগোনো ছাড়া কোনো পথ নেই। কিন্তু জি, একটু মন্তব্য জানতে চাই। পরিস্থিতি সবকিছু মিলিয়ে এই মুহূর্তে ছাত্ররা অবস্থান নিয়েছে, এনসিপির নেতারাও সেখানে গেছেন, তাদের বক্তব্যগুলো শুনছিলেন। আসলে খুবই দুঃখজনক বিষয়, আজকে এই শীতের রাতে মানে এই ছাত্ররা, এই সাধারণ মানুষ যেভাবে ইয়াতে আছে। আমরা নাহিদ ইসলামের বক্তব্য শুনলাম এবং আমরা বক্তব্য শুনলাম মাহফুজ আলমের। দুইজনের বক্তব্যেই একই বক্তব্য, সেটা হলো যে ঐক্য। তো ঐক্য আসলে জুলাই আন্দোলনটা কিন্তু মূল লক্ষ্যটা ছিল, মানে অর্জনটা হয়েছিল ঐক্যের মধ্য দিয়ে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় বিএনপি আন্দোলন করেছে, জামায়াত আন্দোলন করেছে, অন্যান্য অনেক রাজনৈতিক দল আন্দোলন করেছে, কিন্তু কেউ এক জায়গায় আসতে পারেনি। যখন তারা এক জায়গায় আসতে পেরেছে, সাথে সাথে কিন্তু ফ্যাসিবাদের বিদায় হয়েছে। কিন্তু ফ্যাসিবাদ বিদায়ের পরপরই আমরা দেখলাম খুব অল্প সময়ের মধ্যে সেই ঐক্যটা মানে বিনষ্ট হয়ে গেল। এর মূল কারণ ছিল কিছু কিছু রাজনৈতিক দল এককভাবে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার উদগ্র বাসনায় তারা এই ঐক্যটা বিনষ্ট করেছে। আমার মানে একজন রাজনৈতিক বিশ্লেষণ হিসাবে, সচেতন সাংবাদিক হিসাবে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমার কাছে মনে হয়েছে। এখন এই হাদির ঘটনাটা আমার মনে হয় এটা একটা রাজনীতিবিদদের জন্য একটা ওয়েক আপ কল। এবং তারা একই সঙ্গে সেটা তো আসলে আমার অতিথি যারা ছিলেন, যে পলিটিশিয়ান, তারা সবাই কিন্তু সেই আকাঙ্ক্ষাটা ধারণ করেছেন, তারা কিন্তু ঐক্যের প্রয়োজনীয়তা অনুভব করেছেন। অনেক ধন্যবাদ মেহেদী হাসান পলাশ, এবং আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন শামসুজ্জামান দুদু, শহীদুদ্দিন মাহমুদ স্বপন, শাহ ইফতেখার তারিক এবং শেখ তানভীর বাড়ি হামিম। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। আগামীকাল একই সময় ৭১ জার্নাল দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। সঙ্গে পাবো আশা করি।